সংকট, সম্ভাবনা আর প্রত্যাশা এই তিন বাস্তবতার মাঝে দাঁড়িয়ে আসছে নতুন বাজেট। বাংলাদেশের নতুন বাজেটে এখনও জনজীবনে নানা আশা প্রত্যাশার কথা বলা হচ্ছে। মূল্যস্ফীতির চাপ আছে, কর্মসংস্থানের অনিশ্চয়তা আছে, বিনিয়োগে ধীরগতি আছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বাড়তি ব্যয়ের চাপ তো স্পষ্টই। অন্যদিকে বৈশ্বিক অর্থনীতি টানাপোড়েনেও দেশের নীতি নির্ধারকদের সামনে এক ধরনের চ্যালেঞ্জ বা চাপ তৈরি করেছে। এমন প্রেক্ষাপটে ইতিমধ্যে অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বেশ কয়েকবারই ইঙ্গিত দিয়েছেন যে এবারের বাজেটে কী বিষয়ে গুরুত্ব পেতে পারে। তিনি বলেছেন যে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান এবং বিনিয়োগ বান্ধব উদ্যোগগুলো সরকার যথাসাধ্য চেষ্টা করবে এবং আর্থিক শৃঙ্খলার বিষয়টি মাথায় আসছে। কিন্তু এমনও বলা হচ্ছে বড় প্রদর্শনীমূলক প্রকল্পগুলো না নিয়ে তারা বাস্তবমুখী ব্যয় এবং জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। এই বিষয়গুলোতে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে বাজেট কি শুধু মানুষের স্বস্তি ফেরাতে পারবে কিনা তাই এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে, নাকি যে ব্যবসা বাণিজ্যের মধ্যে যে একটা গতিহীনতা দেখা গেছে সেখানে গতি আনতে পারবে কিনা, মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ এমনকি যারা কর্মসংস্থান, বিশেষ করে তরুণ যারা কাজ খুঁজছে সেই তরুণ সমাজের জন্য কোনো নতুন আশার বার্তা দিতে পারবে কিনা বাজেট, এই নানা ধরনের প্রত্যাশার কথা আলোচনা হচ্ছে। কিন্তু এটি শুধু সংখ্যার হিসেবের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। বাজেট এবং অর্থনীতির আগামী নিয়ে এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে এসেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান, স্বাগত আপনাকে। রয়েছেন বিজিএমই এর সাবেক প্রেসিডেন্ট, সাবেক সভাপতি জনাব SM ফজলুল হক, স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা ছোট একটা ভূমিকা নিয়েছি ডক্টর মোস্তাফিজ, এগুলো আপনাদের জানা কথা। চ্যালেঞ্জগুলো মোটা দাগে সাধারণ মানুষ যেগুলো অনুভব করে সেগুলো আমরা প্রতিনিয়ত আলোচনা করি, আপনারাও বলেন। কিন্তু আপনি যদি একটু ইকোনমিক পার্সপেক্টিভ থেকে যে সামষ্টিক যে অর্থনৈতিক যে একটা স্থিতিশীলতা রক্ষার জন্য ম্যাক্রো বা মাইক্রো ইকোনমিক যে ম্যানেজমেন্টটা সরকারের, সূচনাটা কেমন দেখছেন এবং ক্ষমতায় এসেই কয়েক মাসের মধ্যে তাদেরকে বাজেট দিতে হচ্ছে, তো এই পার্সপেক্টিভ থেকে যদি আপনি শুরু করেন। ধন্যবাদ। প্রত্যেকটা বাজেটেরই তো একটা প্রেক্ষাপট থাকে। আমাদের যে প্রেক্ষাপটে এই বাজেটটা হচ্ছে সেই প্রেক্ষাপটটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রেক্ষাপট। অন্তর্বর্তীকালীন সরকারের যেসব সমস্যা ফেস করেছিলেন সেটা উত্তরাধিকার সূত্রে এই সরকার পেয়েছেন। আবার একটা প্রত্যাশার একটা চাপও তাদের আছে, অনেক নির্বাচনী প্রতিশ্রুতি তারা দিয়েছেন। তৃতীয় হলো যে আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে বলছিলেন যে আমাদের এখন বিকাশমান যে চ্যালেঞ্জগুলি আমরা এখন আমাদের চোখের সামনে দেখছি, সেখানে আমাদের এনার্জি একটা ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা গেলাম এবং আমাদেরকে প্রায় $2-3 বিলিয়ন এডিশনাল খরচ করে আমাদেরকে স্পট বাইং ইত্যাদির মাধ্যমে আমাদেরকে কিনতে হয়েছে ফুয়েল, এবং এটাও একটা চাপ সৃষ্টি করেছে। সো এই ত্রিমুখী একটা চাপ নিয়েই কিন্তু বাজেটটা হচ্ছে। প্রত্যাশার চাপ আছে, পুঞ্জীভূত সমস্যার চাপ আছে, আর এখনকার যে চ্যালেঞ্জ সেগুলোর চাপ আছে। তো এটার প্রেক্ষাপটে যদি বাজেটটা করতে হয় তাহলে তো এগুলোকে কিভাবে মোকাবেলা করা যাবে সেটা বাজেটে প্রতিফলন থাকতে হবে। সেটা প্রতিফলনটা আমাদের রাজস্ব আয়ের ক্ষেত্রেও হতে হবে, রাজস্ব ব্যয়ের ক্ষেত্রেও হতে হবে এবং উন্নয়ন বাজেটের ক্ষেত্রেও হতে হবে। এখন আমি যেটা দেখি সেটা হলো যে যেহেতু আমাদের এই যে পুঞ্জীভূত যে সমস্যা, যেমন মূল্যস্ফীতির একটা চাপ, তাহলে আমাদের বাজেটে নিম্ন আয়ের মানুষদেরকে একটা স্বস্তি দিতে হবে। এটা আমাদের বিনিয়োগে আমরা একটা স্থবিরতা দেখছি। আমাদের প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট আপটেক ব্যাংকিং লোনের, সেটা 4-6% মাত্র গ্রোথ হয়েছে, যেটা আমাদের দরকার 20-25%-এর মতো গ্রোথ। কর্মসংস্থান একটা বড়, আমরা দেখেছি যে এর মধ্যে যে সর্বসাম্প্রতিক যে দারিদ্র্যসীমার নিচে কত মানুষ আছেন, এটার যে জরিপ যেগুলো হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে শতাংশ হিসাবে, নাম্বার হিসাবে এটা বেড়েছে। সো তাহলে এই যে সামাজিক সুরক্ষা কর্মসূচি সেগুলো যাতে আরও শক্তিশালী করা হয় সেটার একটা এখানে চাপ থাকে। ছোট একটা যে আপনি ওই যে বেড়েছে কমেছে বিষয়টা, এর আগে আমরা দেখতাম যে একটা তথ্য বিভ্রান্তি ছিল, সেটা যে BBS এর তথ্য বলেন বা সরকারের নানা ধরনের একটা ইনফ্লেটেড
বিশ্বাসযোগ্যতার একটা ব্যাপার ছিল। তো এই যে বেড়েছে কমেছে এই জায়গাটা থেকে একটা ডিসিপ্লিন আনা গেছে কিনা বা আনা যাচ্ছে কিনা? এটা একটু সময় লাগবে। আপনি জানেন আমি হোয়াইট পেপার কমিটির সদস্য ছিলাম, যেটা ডক্টর দেবপ্রিয় যেটা আমাদের নেতৃত্ব দিয়েছেন। তো সেইটার মধ্যে কিন্তু আমাদের একটা চ্যাপ্টারই ছিল হলো যে এই তথ্য বিভিন্ন যে বিভ্রান্তি হয়েছে, একটা বয়ান সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। সো এইটা এখন অন্তর্বর্তী সরকারের সময় একটা কমিশনও করা হয়েছিল এটাকে দেখার জন্য। কিছু এখন সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কিন্তু যদি আমি মোটা দাগে বলি এবং সেটাকে যদি আমি একটা ধরলাম যে কিছু সেখানে একটা ইনফ্লেটেড নাম্বারও ইত্যাদিও ছিল, কিন্তু আমরা সেগুলোকে বিবেচনায় নিলেও আমরা কিন্তু দেখছি যে যে সর্বসম্প্রতিকালের যে জরিপগুলো করা হচ্ছে সেটা আগেরটার সাথে যদি আমি তুলনা করি ওই বিষয়টাকে মাথায় রেখেও, তাহলেও কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে দারিদ্র্যসীমার নিচের জনসংখ্যা বাড়ছে। কর্মসংস্থানে তো আমরা তো বিনিয়োগের তো আমরা দেখছি, এবং বিনিয়োগ আপনি যদি কিছু কিছু সংখ্যা আছে যেগুলো আমরা ধরেই নিতে পারি যে এগুলো সঠিক। যেমন আমার রপ্তানি আয় কত হচ্ছে, তা আমি যদি জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দেখি তাহলে আমরা দেখছি নেগেটিভ -2.2%। তো তাহলে তার অর্থটা হলে তো রপ্তানিমুখী শিল্প খাতে কীরকম তাহলে বিনিয়োগ হচ্ছে বা কর্মসংস্থান হচ্ছে কিনা। অভ্যন্তরীণ জায়গায়ও আমরা দেখছি যে এই যে মূল্যস্ফীতি চাপ আমরা কমাতে পারছি না, তার অর্থ কি? বিনিয়োগ আসলে, সরবরাহ আসলে তখন একটা মূল্যের উপরে একটা ইতিবাচক একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তো সেটাও হচ্ছে না। তো সবটা মিলে আমরা যদি তথ্যের ওই যে একটা আমাদের সংশয় থাকে সেটাকে যদি আমি বাদও দেই এবং বিবেচনায় রাখি, তাহলেও কিন্তু আমরা দেখছি যে এখন অর্থনীতি একটা বেশ বড় ধরনের আমি বলবো চাপের মধ্যে আছে। জনাব এস এম ফজলুল হক, আমরা খুব স্ট্যাটিস্টিক্সের মধ্যে যদি নাও যাই, যেটা ডক্টর মুস্তাফিজ বলেছেন, জেনারেলি যদি আমরা এগুলোকে রিফ্লেক্ট করি তাহলে ধরেন যে ডলার সংকট আছে, আপনাদের বিজনেস কমিউনিটি বলে যে এলসি খোলায় নানা ধরনের জটিলতা আছে, ফাইন্যান্সিং একটা বড় ইস্যু এবং উচ্চ সুদের হার একটা বড় ইস্যু আছে, নীতির সহায়তার বিষয় আছে। সব কিছু মিলিয়ে এই যে রপ্তানিমুখী শিল্প বলেন বা রাজস্ব আদায়ের বিষয় বলেন বা এই যে ইকোনমি রিবিল্ডিংয়ের প্রসেসের মধ্যে আপনি মানে এখনকার বাস্তব চেহারাটা কেমন দেখছেন? বর্তমানে অর্থনৈতিক অবস্থা আমাদের দেশে যেটা, বিশ্ব অর্থনীতিও কিন্তু একটা করুণ অবস্থা পার করছে। এই অবস্থায় এটাকে কি রিসেশন পিরিয়ড বলা যাবে নাকি প্রি রিসেশনেরই একটা পিরিয়ড চলছে? আপনি রিসেশন পিরিয়ড তো বটেই, কারণ প্রি রিসেশন বললেও আপনার রিসেশন তো আপনাকে দেখতেই হবে, উপায় তো নাই আপনার। তো সব মিলে কিন্তু একটা কঠিন অবস্থা দেশে। বাজেট আসবে, বাজেট তো আপনার রেভিনিউ কালেকশন এবং সেটা ইনভেস্টমেন্ট, সেটার উন্নয়নের জন্য কাজ করা। যেহেতু আমরা স্বপ্ন দেখি এবং সাধারণ মানুষকে স্বপ্ন দেখাই, তারই আলোকে আমি মনে করি যে কঠিন সময় পার করার জন্য যে দৃঢ়তা, যে মন মানসিকতা থাকা দরকার, সেটা আমাদের দেশের মানুষের আছে। কারণ আমাদের দেশের মানুষ 1971 সালেও স্বাধীনতা যুদ্ধ দেখেছে। এর পরবর্তী পর্যায়ে বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমেই তো আমরা আজকে এই অবস্থায় এসেছি। এই জুলাই আগস্টের যে আগে যে সরকার ছিল, সেই সরকার দেশে অর্থনীতিকে কি করেছে, টাকা পয়সাগুলো এই দেশ থেকে পাচার কীভাবে হয়েছে, সব কিছু কিন্তু আমাদের সবার জানা। তারই আলোকে মধ্যবর্তী আবার প্রফেসর ইউনূস সাহেবের সরকার, ওনারাও কিছুদিন ছিলেন। বর্তমানে একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের পরবর্তী পর্যায়ে মাত্র 2টা মাস গেল, তৃতীয় মাস চলছে। তাই এর মধ্যে বাজেট দিতে হচ্ছে আমাদের। সরকার ইতিমধ্যে ধরে 100 দিন অতিক্রান্ত হয়েছে। যে আমাদের মানে আমির খসরু মাহমুদ সাহেব বাজেট দেবেন, তারই আলোকে কিন্তু কাজকর্ম হচ্ছে। একটা ফ্যাক্টরি ধরেন 50 কোটি টাকা তার ব্যাক টু ব্যাক এলসির লিমিট ছিল। তখন ছিল ডলারের দাম 80 টাকা বা 85 টাকার ভিতরে। এখন কিন্তু ডলারের দাম 120-130 টাকা 25 টাকার মতো অনেক সময় টাচ করে, 20 থেকে 25-এর ভিতরে। তাহলে সেই অনুপাতে তার যে ব্যাক টু ব্যাক করার যে লিমিট ছিল, লিমিটটা কিন্তু এনহ্যান্স হয়নি, যে কারণে
প্রত্যেকটা ফ্যাক্টরি একটা করুণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা একটা দিক। আরেকটা হলো যে যেহেতু আপনার দেশের সব কিছুর জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, সেই অনুপাতে কিন্তু আমরা সব কিছু ম্যানেজ করতে পারছি না পারার কারণে ক্রাইসিস আছে সর্বক্ষেত্রে। বাট যাই থাকুক না কেন, আমরা একটা স্বাধীন দেশ, আমাদের অর্থনীতিকে ধারণ করে আমাদের প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। এখন যেই অবস্থা, আপনি শিল্প প্রোডাকশন করতে গেলে আপনার এনার্জির দরকার, এনার্জি ক্রাইসিস আছে আমাদের, এটা সত্য কথা। বিশ্বব্যাপী একটা সিচুয়েশন বিরাজ করছে। যদি আমরা সেটাকে অ্যাড্রেস করে আমরা ওভারকাম করতে পারি তাহলে একরকম, সেটা যদি না পারি তাহলে স্বাভাবিকভাবে আমাদের প্রোডাকশন নিম্নগতি হবে, আমাদের রপ্তানি নিম্নগতি হবে, এবং সর্বসাকুল্যে বাজেটকে আপনি একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে, বাজেট যাই করেন না কেন আপনি। ডক্টর মুস্তাফিজ, যে আপনি রাজস্ব আয়ের কথা বলছিলেন, এখন আমরা মানে বাজেটের ফিগার নিয়ে দুই ধরনের বক্তব্য থাকে। অনেকে বলেন যে একটু মানে কি বলবো, যে রিয়েলিস্টিক বাজেট করতে হবে, অনেকে বলেন যে না, উচ্চাভিলাষী বাজেট বা ফিগার্স দিক থেকে, রাজস্ব লক্ষ্যমাত্রার দিক থেকে, এডিপির দিক থেকে। এবারও কিন্তু যেরকম প্রজেকশন আমরা পাচ্ছি, তাতে তো দেখা যাচ্ছে যে একটা বড় বাজেটই হবে। তো সেখানে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা অনেক, কিন্তু আমাদের যে রাজস্ব আদায় যে মানে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির সঙ্গে এই লক্ষ্যমাত্রা কতটা ম্যাচ করে, এবং এখানে কোনো রিয়েলিস্টিক কোনো রিফর্ম আপনি দেখেন কিনা? ধন্যবাদ। আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হলো যে আমরা যেই সরকারি ব্যয় করি না কেন, আমার তো রাজস্ব আদায় করে সেটা করতে হবে, আর নয় ঋণ করে করতে হবে। অলরেডি কিন্তু একটা ঋণ ঝুঁকির মধ্যে আমরা প্রায় পড়ে যাচ্ছি। সো এটা নিয়ে আমাদের কেয়ারফুল হতে হবে। সেটা করতে গেলে রাজস্ব আদায় আমাদের বাড়াতে হবে, এটার কোনো বিকল্প নাই। কিন্তু কথাটা হলো যে এটা বাস্তবানুক কিনা। দেখেন, এইবারের যে টার্গেট ছিল সেটা থেকে মনে করা হচ্ছে যে ৮০,০০০ থেকে ১,০০,০০০ কোটি টাকার মতো এখানে কম আমাদের আদায় হবে। তাহলে যেই বেসটার উপরে নির্ভর করে আমি আগামীটা করছি, সেটা যদি ৪০-৪৫% একটা গ্রোথ টার্গেট দেয়া হয়, তাহলে আপনি কিন্তু প্রথমেই একটা মানে বাজেটের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটার একটা ব্যত্যয়ের আশঙ্কা নিয়েই শুরুটাই করছেন হলো ওইভাবে। এবং আমরা আগেও দেখেছি। এবং আমরা পরিস্থিতি সামাল দিই কীভাবে? আমি টার্গেটের থেকে কম আয় করি, আমি টার্গেটের থেকে কম ব্যয় করি, এবং ওইটার মাধ্যমে আমি আমার ঘাটতি অর্থায়ন যেটা, এটাকে একটা সীমাবদ্ধতার মধ্যে রাখি আমরা ৩-৪% জিডিপির সমপরিমাণ। তো এইখানে কোনো বিকল্পই নাই আমাদের এই রাজস্ব বৃদ্ধি করার। কিন্তু এখানে কাঠামোগত পরিবর্তন দরকার। আমাদের এই যে ২/৩ আমাদের প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষের যে রেশিও, আমাদের 1/3 হলো প্রত্যক্ষ আর 2/3 হলো অপ্রত্যক্ষ। সেটা আমাদের ভ্যাট, আমাদের যে বিভিন্ন ধরনের ট্যাক্স ইত্যাদি যেগুলো জনগণের ঘাড়ের উপরে এগুলো আসে, সেইটার জন্য যাচ্ছে। কিন্তু প্রত্যক্ষ করের যদি আমরা পরিমাণ বাড়াতে না পারি, অংশ বাড়াতে না পারি, তাহলে তো আমাদের এই বাজেটের একটা দর্শন আছে, সেটা হলো যে আপনার পুনর্বন্টন। মানে আপনি যার আয় বেশি, আমরা তো তার কাছ থেকে বেশি হারে ট্যাক্স আদায় করি, তাই না? এবং আমরা যখন ব্যয় করি তখন আমরা মাথায় রাখি যে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, যেগুলোতে সাধারণ মানুষের বেশি উপকার হয়। সো এই যে দর্শনটা, এটা করতে গেলে তো আমার প্রত্যক্ষ করটা বাড়াতে হবে। যাদের উপরে অলরেডি আছে তাকে হয়রানি করে না, কিন্তু আমার বেসটা বাড়ানো। তারপর একটা কথা আমি সবসময় বলি যে দেখেন, আমরা সরকার কতটুকু পায় আর জনগণ কতটুকু ট্যাক্স দেন, সেটার মধ্যে তো একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা তো শূন্যে নামিয়ে নিয়ে আসতে হবে। তারপরে আমাদের বেসটাকে আরো বড় করা, ঢাকার বাইরে নিয়ে যাওয়া, এবং এখন কিন্তু ওই সক্ষমতা আছে অনেকের। সো এইগুলোকে আমাদের আনতে হলে আমাদের মানুষের ব্যয়ের সাথে আয়ের সাথে সঙ্গতিপূর্ণভাবে আমরা যদি সেই ট্যাক্সটা কালেক্ট করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে আমাদের রাজস্ব বাড়ানো। নতুন নতুন উদ্ভাবনে, যেমন প্রযুক্তি একটা বড় এখানে ভূমিকা রাখতে পারে। হিউম্যান ইন্টারফেসলেস যে আমরা বলি যে যাতে এটা প্রযুক্তির মাধ্যমে এটা হয়, অনলাইন সাবমিশন, এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের ট্যাক্স আরও বৃদ্ধি করা সম্ভব বলে আমার মনে হয়। আর অন্য দিক থেকে ১ টাকা আয় করা আর ১ টাকা ব্যয়ে সাশ্রয়ী হওয়া একই তো জিনিস। ব্যয় সাশ্রয়ের ক্ষেত্রে, মানে এটা যদি আমি লাইটলি বলি, ব্যয় সাশ্রয়ের ক্ষেত্রে এখন যে আমাদের প্রধানমন্ত্রী
তারেক রহমান সাহেব উনি যেই মানে ব্যক্তিগতভাবে যে বার্তাগুলো দিচ্ছেন, এটা কি একটা সামগ্রিকভাবে এটার কোনো একটা দৃষ্টান্ত হিসাবে দেখা এটা তো যায়? অবশ্যই এটা একটা খুবই ইতিবাচক। তিনি যেভাবে তার নিজের জীবনাচরণের মাধ্যমে এটা করছেন এবং এটা আমাদের জন্য অনুকরণীয় অবশ্যই। কিন্তু এটা যদি আমি সামষ্টিক অর্থনীতি ধরি তাহলে তো সেটা তো আরও একটা বড় পরিসর, যেখানে আমরা প্রজেক্ট বাস্তবায়ন করি হাজার হাজার কোটি টাকার, সেখানে প্রকিউরমেন্টটা ঠিকমতো হচ্ছে কিনা, আমার ফিজিবিলিটি স্টাডিগুলো ঠিকমতো হচ্ছে কিনা, সেখানে আমাদের যেসব ব্যয় আমরা করছি সেটা সময় মতো হচ্ছে কিনা, সাশ্রয়ীভাবে হচ্ছে কিনা, সুশাসনের সাথে হচ্ছে কিনা, সেইটা তো আরও আমার মনে হয় যে আরও একটু বড় পরিসরে এই শৃঙ্খলাটা আনতে হবে। এই এখনকার যে বাস্তবতা, এর মধ্যে কিন্তু ধরেন যে সরকারের ব্যয়ের অন্যান্য আরো খাতগুলো কিন্তু আরো বাড়ছে। এই যে জুলাই থেকে শোনা যাচ্ছে যে নতুন পে স্কেল বাস্তবায়ন। হ্যাঁ, আমার তো মনে হয় যে এটা তো তারা 11 বছর আগে আমাদের এই পে স্কেল হয়েছিল এবং আপনি দেখেন যদি আমি মূল্যস্ফীতি যদি দেখি 11 বছরে, তাহলে তো তাদের প্রকৃত ক্রয় ক্ষমতা অর্ধেকেরও কমে চলে গেছে, তাই না? সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সবার ক্ষেত্রে এটা হয়েছে না। এখন আমরা যদি চাই যে আমাদের প্রতিষ্ঠানগুলো ভালো কাজ করুক, আমরা যদি চাই যে আমাদের ব্যয়ের দক্ষতা বাড়ুক, তাহলে তাদেরকেও একটা ভালো জীবন ধারণের একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু নাগরিক হিসেবে এটাও আশা করি যে তারা যে পাবলিক সার্ভিস ডেলিভারি করবেন সেটাও যাতে এটা ভালো হয়, জবাবদিহিতার মধ্যে এটা হয়। এবং আমরা এটা আশা করি যে একই সাথে যখন নাকি এটাকে বিবেচনা করা হচ্ছে যে এটাকে আরও বৃদ্ধি করার, একই সাথে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোর যে কর্মদক্ষতা, জবাবদিহিতা, এটাও নিশ্চিত করতে হবে। আর একটা বিষয় সেটা হলো যে সরকারের উপরেও এটা অনেকটা নির্ভর করবে, তারা মেরিটোক্রেসির মাধ্যমে তারা নিয়োগগুলো দিচ্ছেন কিনা, দক্ষতার বিবেচনায় পদোন্নতি দিচ্ছেন কিনা, এইসব বিষয়গুলো তো সরকারের উপরেও নির্ভর করবে। বিনিয়োগ পরিবেশ নিয়ে সবসময় আলাপ করি, কারণ এটা হচ্ছে গিয়ে বিনিয়োগ হচ্ছে গিয়ে অর্থনীতির একটা পিভট। বিনিয়োগ হলে আপনার কর্মসংস্থান হবে এবং নতুন করে সেখানে সঞ্চয় হবে, আবার এগুলোকে সাইক্লিক অর্ডারে ইকোনমিতে এক ধরনের প্রাণ সঞ্চার হয়। কিন্তু বিনিয়োগের সঙ্গে তো নানা ধরনের ফ্যাক্টর জড়িত। আপনি হয়তো এই নতুন সরকার আসার সঙ্গে সঙ্গেই সরকারকে অ্যাকাউন্টেবল করে অনেক কথা হয়তো বলা সম্ভব না, কিন্তু ওভারঅল যে দিক নির্দেশ বা পথরেখা, সরকারের প্রতিশ্রুতি, সেটা আপনি কেমন দেখছেন? আমি একটু ওই করের ব্যাপারে একটু বলি, তারপর বিনিয়োগে আসব। কর বললে মানুষ ভয়ভীতিতেই থাকে সব সময়। এই করের ভয়ভীতিটা যতদিন পর্যন্ত আপনি মানুষের মন থেকে, হৃদয় থেকে বের করতে পারবেন না, ততদিন পর্যন্ত কর ভীতির মধ্যে একটা দেশ বা জনগণ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু স্বস্তি আসবে না। এই ভয়ভীতিটা বের করতে হলে আপনাকে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। অ্যাওয়ারনেস কীভাবে সৃষ্টি করবেন? আপনি কি অ্যাওয়ারনেসের স্কুল খুলবেন? না, সেটা না। যেমন ট্রেড বডি যেগুলি আছে আমাদের দেশে, 64 ডিস্ট্রিক্ট এবং অ্যাসোসিয়েশন আছে বোধহয় 438-এর মতো। যেহেতু আমি নিজে এবং আমাদের অর্থমন্ত্রী আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এই অ্যাসোসিয়েশন এবং চেম্বারগুলোর উপর, আমরা দেখেছি যে এই চেম্বার এবং অ্যাসোসিয়েশনগুলোকে আমরা সঠিকভাবে যদি সুসংগঠিত করে এদেরকে কাজে লাগাতে পারি। কীরকম কাজ? সেটা হলো যে ব্যবসায়ীদের মধ্যে জিনিসগুলোকে প্রচার করা এবং উৎসাহ দেওয়া, ওই যে কর ভীতিটা দূরীভূত করা। বাজেটে লেখাপড়ার খাতে আপনি ব্যয় বরাদ্দ করবেন। আপনি অ্যাওয়ারনেস সৃষ্টি করার জন্য বাজেটে যে আমরা যে ট্যাক্স দিই, ট্যাক্স একটা মানুষ যখন টাকা দেয় তখন টাকাটা কিভাবে দেশে খরচ হয় সেটাও তো তার আগ্রহ থাকে দেখার জন্য। ব্যয় বৃদ্ধিটা কীভাবে, ব্যয়টা কীভাবে হয়, সেটা কিন্তু সেই ধরনের কোনো বিষয় আমাদের দেশে সাধারণ নাগরিকরা জানতে পারে না। আর ওই কর ভয়ভীতি এটা তো চিরন্তন। আর এখানে আরেকটা জিনিস, এখন অবশ্য সরকার ওই যে ডিজিটাল ওয়েতে ট্যাক্স আহরণ করার জন্য চেষ্টা করছে, কিন্তু তারপরও আমার কথা হলো যে যাই করেন না কেন, সিস্টেমটাকে যদি আপনি সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারেন, সেখানে যদি সিস্টেমে যদি আপনার কারাপশন থাকে, আপনি
এটা রেজাল্ট আপনি আর পাবেন না, যেটা আমাদের দেশে আমরা পাচ্ছি না। তো সিস্টেমের জি বলেন। আমি ফজলু ভাই বলেছেন সেটার প্রেক্ষিতে দুইটা এডিশন করতে চাই। একটা হলো যে কর ভীতি আছে, এটা ঠিক, কিন্তু আমাদের দেশের তো একেবারে গরিব যিনি তেল নুন ক্রয় করছেন তিনি তো ওইটার জন্য তো ট্যাক্স দিচ্ছেন, তাই না? সুতরাং উনি তো ওইটা বাধ্য। সমাজের যারা নাকি আসলে প্রত্যক্ষ কর দেওয়ার সক্ষমতা আছে সেখানেই কিন্তু বড় বড় আমরা ব্যত্যয়টা দেখছি আর কি। হ্যাঁ, সাধারণ মানুষের মধ্যে কিন্তু অপ্রত্যক্ষ কর হিসেবে তো সবাই কর সবাই দিচ্ছেন। হ্যাঁ, সো এইটা একটা বিষয় আমাদের চিন্তা করতে হবে। আর উনি একটা ঠিকই বলেছেন যে একটা যেটা আমাদের কর দেওয়ার যে ক্ষেত্রে যে অনীহা, এখানে অনেক সময় মনে করে যে টাকাটা কি ভালোভাবে ব্যবহৃত হবে কিনা। এখানে একটা আপনি জানবেন যে একটা তো সময়ের ব্যাপার আছে। মানে এখানে হলো যে আমি যদি কর না দেই তাহলে ব্রিজ কিভাবে হবে, আর যদি ব্রিজ না থাকে আমি কিভাবে যাব, এখানে একটা সময়ের একটা ব্যাপার থাকে। কিন্তু তারপরও আমি এবার শুনলাম যে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, আপনি যদি 1 লাখ টাকা কর এবার দিয়ে থাকেন আয়কর, তাহলে আপনার ওখানে লেখা থাকবে যে আপনার এইটা দিয়ে এতটা বাচ্চা মিড ডে মিল গ্রহণ করছে। তো এইটা তো আমরা সবাই চাই যে বাচ্চাদের জন্য একটা ইউনিভার্সাল মিড ডে মিল হোক। তাহলে এইভাবে যদি রিলেট করা যায়, এই যে একটা সামাজিক আন্দোলনও দরকার, হ্যাঁ, এবং প্রযুক্তিও দরকার। আমার মনে হয় যে দুটোই আমাদের দরকার। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি ওনার সাথে অ্যাড করতে, সেটা হলো যে এটা কিন্তু এই যে ভীতি, এটা একটা অংশের মধ্যেই বেশি, যে অংশটারই আসলে সক্ষমতা আছে, হ্যাঁ সক্ষমতা আছে, কিন্তু তারা এটাকে লুকিয়ে রাখতে চায়। বিনিয়োগের মুস্তাফিজের সাথে আমি আরেকটু যোগ করতে চাচ্ছি। যেমন আমাদের তো আয়ের খাত কোনটা, আমাদের দেশ থেকে মানুষ বিদেশে যাচ্ছে, তারা মানে টাকা পাঠাচ্ছে, সেটা একটা খাত, রপ্তানি হচ্ছে সেটা আরেকটা খাত, না? মৌলিকভাবে দুইটা খাত। এই গরিব মানুষগুলো বিদেশে যাচ্ছে, তারা টাকা পাঠাচ্ছে, যাওয়ার সময় তারা কিন্তু 5 থেকে 7 লাখ টাকা করে দিতে হচ্ছে পার হেড, না? কেউ জায়গা বিক্রি করে যাচ্ছে, কেউ বাড়ি ভিটা বন্ধক দিয়ে যাচ্ছে, কেউ আমাদের দেশে এখনো তো সরকারের এই আরেকটা পদক্ষেপ নেওয়া দরকার আমি মনে করি। সেটা হলো যে একটা ব্যাংক থেকে টাকা দেবে, এই টাকা যেগুলি খরচ হয় 50,000 বা 1 লাখ 1.5 লাখ টাকা, এই টাকাটা খরচ করে ব্যাংকেই ফাইন্যান্স করবে এবং সে স্যালারি থেকে সেগুলি পরিশোধ করবে। তাহলে মানুষের কষ্টটা লাঘব হবে। রপ্তানি খাতে কিন্তু ভ্যাট নাই, আমরা সবাই জানি, না মুস্তাফিজ ভাই? ভ্যাটটা মওকুফ করেছে সরকার। কিন্তু সিস্টেমটা কীরকম, বিদ্যুৎ বিল যখন আপনি দিতে যাবেন তখন 15% আপনার ভ্যাট আপনার থেকে কালেক্ট করে নিচ্ছে না। কথা আছে যে এই টাকাটা আপনাকে ফেরত দেবে বা ফেরত পাবেন। এই টাকাটা গার্মেন্টস মালিকরা বলেন, রপ্তানি অন্য কারকরা বলেন, কেউ এই টাকাটা ফেরত পাওয়ার জন্য তাদের 60% টাকা খরচ হয়ে যায়। তাহলে আপনি যে টাকাটা শর্ত থাকে যে ফেরত দেবেন, সেই টাকাটাকে আপনি নিয়ে একটা ব্যাড সিস্টেমের মধ্যে কেন ফেলবেন? এই জিনিসগুলো তো আমার মনে হয় এই বাজেটে পরিষ্কার করা দরকার। ডক্টর মুস্তাফিজ, বিনিয়োগের প্রসঙ্গটা আসছিল, আপনি একটু যুক্ত করবেন। কিন্তু এটার সঙ্গে ইনএভিটেবলি কিছু বিষয় যুক্ত আছে, যে ব্যাংকের মানে খেলাপি ঋণের যে কালচার, মানে ঋণ প্রবাহের বিষয়টি খুব একটা বড় বাধা। তারপরে তো পলিসি কন্টিনিউশনের বিষয় আছে, এরপরে আপনার মানিটারি এবং ফিসকাল পলিসি, সেখানে যে প্রয়োজনীয় রিফর্মগুলো হওয়া দরকার। আর জেনারেলি যেটা বলা হচ্ছে যে সরকারের সদিচ্ছা আছে কিনা, সব মিলিয়ে কি আসলে না, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি বলেছেন। মানে অর্থনীতি তো একটা রাজনৈতিক অর্থনীতির অবয়বের মধ্যে কাজ করে। এই যে ফজলু ভাই যেটা বললেন, এই কথা তো আমরা কত বছর ধরে বলে আসছি না, যে ইভেন নেপাল থেকেও আমাদের 3 গুণ বেশি লাগে বাইরে পাঠাতে। সমাধান হয়েছে এবং উনি ঠিকই বলেছেন, কারণ এটা নিয়ে আমি কাজ করেছি। মালয়েশিয়া যে পাঠানো হয় 50-60 হাজার টাকায় এটা করা যায়। হ্যাঁ, এক সময় G2G-তে কিন্তু ছিল এটা, পরবর্তীতে দেখা গেল একটা সিন্ডিকেট ওইটা গভর্নমেন্ট থেকে নিজেদের হাতে নিয়ে গেল। সো এই বিষয়গুলো তো রাজনৈতিক অর্থনীতির সাথে জড়িত। আপনি ব্যাংকের কথা যেটা বললেন, এই যে আমাদের 5.5 লক্ষ কোটি টাকার এখন একটা ব্ল্যাক হোল আমাদের, হ্যাঁ, ঋণ খেলাপি। তো এইটাও তো বছরের পর বছর একটা রাজনৈতিক আবহের মধ্যে দিয়ে হয়েছে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যতই বাজেট আলোচনা করি না কেন, রাজস্ব আহরণ বলেন, ব্যয় বলেন, উন্নয়ন বাজেটের বাস্তবায়ন বলেন, সব কিছুতেই ফাইন্যান্সিয়াল গভর্নেন্স, হ্যাঁ, এই যে শাসন এবং সুশাসন, হ্যাঁ,
এইটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি বিনিয়োগের কথাও যদি বলেন, ওনারা তো উদ্যোক্তা, বিনিয়োগ করেন, তো তার জন্য তো আপনার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যেটা তিনি কমফোর্টেবলি এটা করতে পারেন। তা আমাদের দেশে আপনি দেখবেন যে এখন তো ঋণের, ব্যাংক থেকে ঋণ নেবেন উচ্চ হার, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন আসছে, ওনারা যে প্রেফারেন্স পেতেন সেগুলো আস্তে আস্তে চলে যাবে। তো এইসব জায়গাগুলোতে কস্ট অফ ডুইং বিজনেস কমানো, এই যে এটা এখন এটাই হলো আমাদের লিটমাস টেস্ট যেটাকে বলা হয়, যে আমরা সিঙ্গেল উইন্ডো করতে পারবো কিনা ভালোভাবে। উদ্যোগ শুরু হয়েছে, আমরা লজিস্টিক্স পলিসিটা বাস্তবায়ন করতে পারবো কিনা, পোর্টের টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা কমাতে পারবো কিনা, এই বিষয়গুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, ওনার কিন্তু তাহলে এলডিসি গ্র্যাজুয়েশনে ওই প্রেফারেন্স চলে গেলেও উনি কস্টটা কমাতে পারবেন। এমনি যদি রিয়েলিস্টিক্যালি আপনি চিন্তা করেন তাহলে এলডিসি গ্র্যাজুয়েশন কি মানে কি বল যে ডিজায়ার্ড নাকি এটা ইট মাস্ট বি ডিফার্ড? হ্যাঁ, এটা আমরা যে ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়াগুলো মিট করেছি। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ইউএন জেনারেল সেক্রেটারির কাছে চিঠি লিখেছেন, এটাকে আমাদের যে প্রিপারেটরি পিরিয়ড আছে এটা যাতে আরও 3 বছর সম্প্রসারিত করা হয়। তাহলে এটা করলে আমাদের কিছুটা আমরা সময় পাবো। তবে এখানে আমাদের সাবধান থাকতে হবে যে আমরা যদি মনে করি যে আচ্ছা 2026-এর জায়গায় 2029 হলো, তারপরে আমাদের যা করার দরকার ওইটা যবে হবে তবে হবে, কিন্তু ওইটা করলে তো হবে না, আমার এই সময়টাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, কিভাবে আমি এই যে বাজার সুবিধা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা থেকে দক্ষতা উৎপাদনশীলতা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতায় যে রূপান্তর, এইটা আমার করতে হবে। এই যে আপনি ইনভেস্টমেন্টের কথা বললেন, ইনভেস্টমেন্ট বিদেশিরা যদি আসে বা দেশীয় কোনো ইনভেস্টমেন্ট আসে, সেইখানে প্রথম শর্ত হলো আপনাকে এনার্জি সাপোর্ট দিতে হবে। 1, 2 নম্বর কথা হলো যে আপনার সিস্টেম যেগুলি আছে, আমাদের সিস্টেমগুলো ফুলফিল করার জন্য এক জায়গায় সব কিছুকে আনতে হবে। 3rd, ব্যাংকিং সিস্টেমগুলোকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। ওই যে আপনার পোর্ট থেকে কন্টেনার এই মানে কোয়ার্টার মাইল থেকেও কম ডিস্টেন্স, সেটার যে ট্রান্সপোর্টেশন চার্জ আবার 5 মাইল দূর থেকে যেটা আছে সেম। তো হোয়াট ইজ দ্য সলিউশন? আজকাল তো আপনি জানেন যে এনার্জির সাশ্রয় করার জন্য আপনার ব্যাটারি চালিত গাড়ি বের হয়েছে। ব্যাটারি যদি ইউজ করেন আপনার, সেখানে 8.5% জায়গায় আপনার অনলি 2% আপনার নেমে আসবে। আমরা কিন্তু ইনভেস্টমেন্ট ইনভাইট করব, কিন্তু সঙ্গে সঙ্গে ডোমেস্টিক্যালি আমাদের যে সিচুয়েশনগুলো আছে এগুলিকে যদি আমরা কন্ট্রোল এবং মিনিমাইজ করতে না পারি, তাহলে আপনি কম্পিটিটিভনেস হারাবেন, আন্তর্জাতিক বাজারে আপনি ওইভাবে ঢুকতে পারবেন না। যেমন গার্মেন্টসে আমাদের অবস্থা ছিল সেকেন্ড স্টেজ, চায়নার পরেই আমরা ছিলাম। আমাদের অবস্থা কিন্তু এখন কোথায়? আমরা ভিয়েতনামের পরে চলে আসছি। কর্মসংস্থান খুবই একটা মানে প্রত্যাশিত একটা জায়গা। প্রতি বছর অন্তত 20-30 লক্ষ লোকের কর্মসংস্থান হওয়া দরকার, জব মার্কেটে ঢুকছে, এবং আর প্রান্তিক পর্যায়ে মানুষ তো আছেই, উইমেন এম্পাওয়ারমেন্টের বিষয়গুলো আছে। এই জায়গাটা একটু যদি অ্যাড্রেস করেন যে কর্মসংস্থানমুখী নীতিটা কীরকম। আরেকটা বিষয় হচ্ছে যে কালো টাকা সাদা করার বিষয়টা কিন্তু প্রতি বছরই একটা আলোচনার মধ্যে থাকে, 2টা ভাগ থাকে। কেউ বলে যে না এটা হওয়া উচিত, কেউ বলে যে আমরা তাহলে যারা মানে নিয়ম মানছেন, ট্যাক্স দিচ্ছেন, তাদের তাহলে ইনসেন্টিভ কি যদি কালো টাকায় যদি মানে এক্সট্রা দিয়ে হোয়াইট করা যায়? না, আপনি কর্মসংস্থানের যে প্রথম ইস্যু যেটা আমার মনে হয় যে এবারের বাজেটের তো অবশ্যই আমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে, অবজেক্টিভ, যে আমরা কিভাবে কর্মসংস্থান করতে পারি। কিন্তু কর্মসংস্থান করতে গেলে একটা হলো সরকারি খাত, যেমন আমরা দেখছি যে 5 লাখের মতো খালি আছে, তারা এটা সেখানে দিবেন। কিন্তু মূল কর্মসংস্থান আপনি ঠিকই বলেছেন, প্রায় আমাদের 22 লাখ 23 লাখের মতো প্রতি বছর শ্রমবাজারে আসছে। তো এইটা তো ব্যক্তি খাত, আমাদের প্রাতিষ্ঠানিক খাত, অপ্রাতিষ্ঠানিক খাত, অথবা বাইরের বাজার, এগুলোর মধ্যে। সো এখানে আমাদের বাজেটে আমরা যদি কর্মসংস্থানমুখী যদি বাজেট আমরা করতে চাই, তাহলে প্রথম যেটা সেটা হলো যে বিনিয়োগকে আমার আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। এবং আমাদের ব্যক্তিখাতই তো মূল বিনিয়োগটা করেন, সরকার 1 টাকা বিনিয়োগ করলে ব্যক্তিখাত করেন হলো 5 টাকা বিনিয়োগ। তো ব্যক্তিখাতের বিনিয়োগকে কিভাবে আমরা বাজেটের মাধ্যমে আমাদের সেখানে
আমার ট্যাক্স পলিসি কি, ফিসকাল পলিসি কি, সেখানে আমার উন্নয়ন বাজেট আমি কোন জায়গায় দিচ্ছি, এমন জায়গায় কি দিচ্ছি যেটা নাকি ব্যক্তি খাতের বিনিয়োগকে উৎসাহিত করবে, এরকম জায়গায় দিচ্ছি কিনা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা যেটা, সেটা হলো যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যে জনমিতিক যে সুবিধা আমরা বলি, এটার কিন্তু অলরেডি 2/3 প্রায় চলে গেছে আমাদের। আর হ্যাঁ, টাইম চলে গেছে আমাদের, আর সামনে 10-15 বছর। এটাকে আমাদের ভালোভাবে কাজে লাগাতে হবে। এটার জন্য আমাদের যারা নতুন প্রজন্ম আছে তারা কিন্তু বিভিন্ন আইটি এনাবল সার্ভিসেস, তারপরে আপনার এই যে বিজনেস প্রসেস আউটসোর্সিং, আমাদের ফ্রিল্যান্সিং, এগুলোতে অনেক কিছু, আমাদের কমার্স, ই কমার্স, এগুলোতে ওরা আসতে চায়। এখন এটার জন্য আমাদের ফান্ড দেওয়া, এটার জন্য তাদের জন্য স্টার্ট আপ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া, এগুলাও কিন্তু আমরা আশা করছি যে বাজেটে এটা হবে। আর দ্বিতীয় যেটা প্রশ্ন করলেন, এটা আমার জন্য খুবই সংবেদনশীল, কারণ আমরা সবসময় বলে আসছি যে এটা একটা রং সিগন্যাল দেয় বিরুদ্ধে। হ্যাঁ, ওই যে আপনি বললেন কালো টাকা, হ্যাঁ, কালো টাকা সাদা, এটা আমরা এটার সবসময় আমাদের অবস্থান এটার বিরুদ্ধে। কিন্তু এই যুক্তি কি মানেন কিনা, যে বলে যে এই টাকাটা কার্পেটের নিচে পড়ে থাকার চাইতে এটাকে যদি আপনি না, আপনি কার্পেটের নিচে 5 টাকা পড়েছিল, ওইটার থেকে আপনি 2 টাকা উপরে আনবেন, কিন্তু আপনার এটার দ্বারা সিগন্যাল দিবেন যে কার্পেটের নিচে আরো 10 টাকা রেখে দাও, পরবর্তীতে এরকম একটা সুবিধা দিয়ে এটা করবে। এটা আমার মনে হয় এটা ব্যাড সিগন্যাল। ফজলুল হক, আলাপ করছিলাম আসলে কালো টাকা সাদা প্রশ্নে ওনাদের একটা স্টেটের পলিসি সবসময় সিপিডি থেকে বলেছেন, ওনারা বলেছেন, কিন্তু বিজনেস মানে পার্সপেক্টিভ থেকে আপনারা কি মনে করেন যে এই জায়গাটা কি হওয়া উচিত? আমাদের দেশে কালো টাকা আছে, এটা নির্দ্বিধায় বলা যায়। সেটাকে যদি আমরা কাজে লাগানোর কোনো প্রভিশন থাকে, কোনো সুযোগ সুবিধা থাকে, তাহলে কাজে না লাগালে তো টাকাটা ভাই পড়েই থাকবে। এটা একটা বিষয়। আরেকটা হলো যে যাই করেন না কেন, দেশে আপনার যতই পলিসি করেন না কেন, পলিসি আপনি একটা করবেন, যদি সৎ মানুষ, যদি আপনি ঠিক জায়গায় বসাতে না পারেন, তাহলে আপনার পলিসি দিয়ে সব সময় আপনি ওভারকাম করতে পারবেন না। পরিশেষে আমি এই কথাটা বলতে চাই যে এনবিআরের গ্রামীণ ব্যাংক বলেন, তারপর অন্য অন্য ব্যাংকগুলো বলেন, সব ব্যাংকের অজস্র শাখা আছে। এনবিআরের কোনো রেভিনিউ কালেকশনের জন্য কোথাও খুব একটা বেশি তারা ভাড়াটিয়া ঘরেই থাকে বেশিরভাগ দেখা যায়। এই জিনিসগুলো ছোট হলেও চিন্তা করার বিষয়। প্রধানমন্ত্রী মহোদয় তিনি চেষ্টা করছেন, তিনি দীর্ঘদিন পর দেশে এসে একটা মানুষকে আশ্বস্ত করেছেন, আমাদের তো আর বিকল্প নাই রে ভাই। তো উনি চেষ্টা করছেন, এবং ওনার সাথে আমরা সবাই যদি সহযোগিতা করে সৎ মানুষের খোঁজে যদি আমরা একটা প্রজেক্ট নিই, এবং প্রধানমন্ত্রী মহোদয় যদি সৎ মানুষের খোঁজ করতে থাকেন এবং তাদেরকে কাজে লাগান, তাহলেই সম্ভব দেশের অর্থনীতি বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, সব কিছুর একটা আমূল পরিবর্তন আসবে। পরিশেষে ওই রপ্তানি বাণিজ্যে আমরা শুধু গার্মেন্টস নিয়ে আসি চলবে না। গার্মেন্টস একটা আইটেম, বাস্কেট আরো বাড়াতে হবে, কয়েকটা আইটেম বাড়াতে হবে, তখন সম্ভব আমরা বিশ্ব পরিমণ্ডলে আমাদের দেশকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করতে পারি। জি মুস্তাফিজ, আমরা শেষের দিকে একটা কথা যে দারিদ্র আবার একটা বড় আলোচনার মধ্যে চলে আসছে। মানুষের ক্রয় ক্ষমতা কমছে, দারিদ্র আসছে, প্রবৃদ্ধির যে ধারা নানা কারণে, টার্বুলেন্সের কারণে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখে যাবে কিনা সেটা একটা বড় বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনার প্রান্তিক মানুষের কথা, আসলে আমরা যখন এই যে বাজেট বা এই নীতি নির্ধারণে প্রান্তিক মানুষ কতটা গুরুত্ব পাচ্ছে আর কি, যারা পিছিয়ে পড়া গোষ্ঠীদের। এটা আপনি খুবই একটা ভালো প্রসঙ্গের অবতারণা করেছেন। কারণ হলো যে যারা নাকি সমাজে একটু উপরের দিকে আছেন, তারা কোনো না কোনোভাবে তাদের সেভিংস থেকে শুরু করে অন্যান্যভাবে তারা এটাকে সামাল দিতে পারেন। কিন্তু যখন একটা উচ্চ হারে, যখন একটা উচ্চ মূল্যস্ফীতি যখন আমরা দেখি, তখন কিন্তু একটা স্বল্প আয়ের মানুষ তার জন্য জীবন ধারণ করা বা তার ছেলে মেয়েদেরকে নিয়ে থাকা, খাদ্য নিরাপত্তা ইত্যাদি। সুতরাং বাজেটের দিক থেকে আমি বলবো যে এবার আমরা যেটুকু দেখছি, সামাজিক সুরক্ষার যেসব কর্মসূচি আছে এগুলো সম্প্রসারিত করার একটা উদ্যোগ, আমরা নতুন নতুন কিছু প্রোগ্রামও দেখছি। এই যে ইউনিভার্সাল মিড ডে মিল বাচ্চাদের জন্য, ফ্যামিলি কার্ড,
কৃষিতে যে সেখানে সুদ মওকুফ করা হলো 10,000 টাকার নিচে ইত্যাদি বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এগুলো আমাদের অবশ্যই দরকার হবে, যাতে করে যারা নাকি পিছিয়ে আছেন তাদের জন্য। কিন্তু টেকসইভাবে তাদেরকে যদি আমরা দারিদ্র্যসীমার উপরে রাখতে চাই, অর্থনৈতিক উন্নয়ন করতে চাই, তাহলে আমার মনে হয় যে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ হবে। একটা তো হলো শিক্ষা, মানসম্মত শিক্ষা। আমি যেটা ব্যক্তিগতভাবে দেখছি সেটা হলো যে এই শিক্ষাটা কিন্তু আমাদের একটা সমাজ একটা বড় বৈষম্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমাদের প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্মে আমরা দেখেছি যে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস সামাজিক অভিগম্যতা শিক্ষার মাধ্যমেই কিন্তু হয়েছে, আমরা সেটারই প্রোডাক্ট। হ্যাঁ, কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে আমাদের শিক্ষার মান আমরা দিতে পারছি না। আপনি চিন্তা করেন স্কুলগুলোর ওই যে বিভিন্ন ইন্টারন্যাশনাল যেসব পরীক্ষা হচ্ছে, ক্লাস 5-এ যে স্ট্যান্ডার্ড তার থাকার কথা, দেখা যাচ্ছে যে সেটা 20-25% স্টুডেন্ট সেটা করতে পারছে না, ম্যাথস, ইংলিশ বা বাংলা ভাষা নিজস্ব। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে অনেক গুরুত্ব দেওয়ার এখন কিন্তু সময় চলে আসছে। আরেকটা হলো যে দক্ষতা, এই যে ভোকেশনাল ট্রেনিং, এটাও দিতে পারলে আপনি যাদের কথা বলছেন তাদের একটা যদি দক্ষতা অর্জন করেন, তারা স্থানীয় বাজার, বিদেশি বাজার, সেগুলোতে তারা তখন ঢুকতে পারবেন। সো শিক্ষা ব্যবস্থাকে আমার মনে হয় যে নাম্বার 1 একটা দেওয়া। আর দ্বিতীয় যেটা, সেটা হলো স্বাস্থ্য। আপনি দেখবেন যে এই যে যারা নাকি যে আপনি যাদের কথা বললেন, এরা অনেকেই হয়তো দারিদ্র্যসীমার একটু উপরে আছে, কিন্তু একটা হেলথ ইমার্জেন্সি হলো, পুরো পরিবারটাই কিন্তু নিচে নেমে গেল। আমাদের দেশে 100 টাকা খরচের মধ্যে 80 টাকা হলো পকেট থেকে, আউট অফ পকেট। সাউথ এশিয়াতে সর্বোচ্চ। সো এই জায়গাগুলোতে কিন্তু বাজেটের একটা বড় ধরনের উদ্যোগ গ্রহণ করার আমার মনে হয় যে বিষয় আছে। এই বিএনপির নির্বাচনের প্রতিশ্রুতিতে ছিল 5% জিডিপির সমপরিমাণ নিয়ে যাওয়া শিক্ষা এবং স্বাস্থ্য, এইটা এবং সামাজিক সুরক্ষা, এগুলোকে যদি আমরা শক্তিশালী করতে পারি। কিন্তু প্রথম আপনার প্রশ্নে ফিরে যেতে হবে যে আমার এটার জন্য তো আমার আয় বাড়াতে হবে, রাজস্ব বাড়াতে হবে। আমি কোথা থেকে না হলে এখানে অথবা আপনি একটা ঋণ ফাঁদের দিকে চলে যাবেন, আপনি এতই ঋণ করতে হবে। আপনি দেখেন অলরেডি আমাদের সুদাসল যেটা আমরা পরিশোধ করি অভ্যন্তরীণ এবং বৈদেশিক, এটা তো এখন তো আমাদের এই গত বাজেটে এই চলমান বাজেটে 1,22,000 কোটি টাকা ছিল, এটা নিশ্চয়ই 1,40,00,000-1,50,000 কোটি টাকা নাম্বার 1-এ চলে গেছে এখন, মানে ঋণের সুদ ব্যয়, যেটা পরিশোধ ব্যয়। হ্যাঁ, একটা জিনিস মানে শুনলাম, এই যে সাধারণ লেখাপড়ার সাথে টেকনিক্যাল এডুকেশনটা নাকি সরকার এবার সংযোজন করে দিচ্ছে। যদি তাই হয় তাহলে আমাদের দেশের এই যে বৈদেশিক ইনকামের খাতটা, যারা আমাদের দেশ থেকে বিদেশে যাচ্ছে, দক্ষ শ্রমিকের ব্যাপারে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আমাদের তো একটা বিশেষ খাত সেটা। একটা নতুন সরকার, নতুন দর্শন, নতুন পরিবর্তন, বিরাট ধরনের কি বলবো যে ভাঙচুরের মধ্য দিয়ে এখানে আসছে। ট্র্যাডিশনালি হয়তো স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, উন্নয়ন, বাজেট বা মেগা মানে অবকাঠামো সব কিছুর মধ্যে আপনি যদি বলেন অর্থনীতিতে, মানে সরকার যদি একটা জিনিস পিক করে যে না আমরা মেজর থার্স দিব এটার মধ্যে, এখানে আমাদের একটা বড় ধরনের বিনিয়োগ বা অ্যালোকেশন দরকার, কি হতে পারে? আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো শিক্ষা। আমি বলবো যে আমাকে যদি বলেন যে প্রথম 5টা চ্যালেঞ্জ কি, আমি বলবো যে 1 থেকে 4 হলো মানসম্মত শিক্ষা, এবং 5 নাম্বার আপনি নিজে বেছে নেন কোনটা মানব সম্পদ গড়ে তোলা। এখন এইটা যদি করতে পারি তাহলে কিন্তু ওই যে ওনার যে দক্ষতা, ওই যে এলডিসি টেকসইভাবে উত্তরণ, আমার যে প্রতিযোগিতা সক্ষমতা, সব জায়গায় এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু সেটা হতে হবে মানসম্মত শিক্ষা, এবং মূলত ফোকাসটা দিতে হবে কিভাবে দক্ষতা আমরা বৃদ্ধি করতে পারি। সেটা এই অবকাঠামোর মধ্যে সম্ভব কিনা? এটা সম্ভব আমার মনে হয়। এটা সময় লাগবে কিছুটা, এটা এক বাজেটের ব্যাপার না। আমাদের তো এখন একটা স্ট্র্যাটেজিক প্ল্যানও হচ্ছে, একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনাও এখন পরিকল্পনা সেটা প্রণীত হচ্ছে। হ্যাঁ, সেটা তো সুতরাং সেইখানে আমরা কিন্তু এটাকে টার্গেট করে আমরা অগ্রসর হতে পারি একটা মধ্যমেয়াদী পরিকল্পনা। এই যে মানে কৌশলগত পরিকল্পনার কথা বললো, এখানে সরকার ক্ষমতায় আসে এবং সরকার দেখা যায় এখানে একটা মনোপলাইজড হয়ে যায়, দলীয় চিন্তা থাকে, তারপরে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী থাকে, ব্যবসায়ীদের একটা নেক্সাস থাকে, প্রশাসনের একটা ব্যাপার থাকে। তো সব মিলিয়ে এই এখন বর্তমান সরকারকে আপনার কিছুটা কানেকশন আছে আমি জানি, তো বর্তমান সরকারের সঙ্গে প্রাইভেট যে যারা মানে সেক্টর আর কি, তাদের সঙ্গে পার্টনারশিপের ধরনটা বা মানসিকতাটা কেমন দেখছেন? আমার বিশ্বাস সরকারের সাথে মানুষের যোগসূত্রটা গ্র্যাজুয়ালি আরও বাড়বে। ওই মুস্তাফিজ ভাই একটা কথা বলেছেন
যে 1 থেকে 4 পর্যন্ত শিক্ষা শিক্ষা শিক্ষা। আমি মোস্তাফিজ ভাইয়ের সাথে একমত সেই জায়গায়। পাশাপাশি আমি একটু সংযোজন করতে চাই, আমরা শিক্ষা কথা বললেও সাধারণ মানুষের ভিতর যখন এই উপলব্ধিটা আসবে না, ওই শিক্ষাটা মানুষ গ্রহণ করতে ইতস্ত বোধ করবে। সেই জন্য মানুষের মধ্যে আগে মানে মানুষকে সজাগ করতে হবে, অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। সাথে সাথে আপনার শিক্ষা ব্যবস্থাটাকে সাধারণের কাছে নিয়ে যেতে হবে, স্বাস্থ্য ব্যবস্থাকেও একই অবস্থা, এবং সর্বোপরি আপনি বিদেশি ইনভেস্টমেন্ট চাইলে এনার্জিকে যদি আপনি ঠিকমতো সুসংগঠিত না করেন, আপনার এখানে প্রোডাকশন হবে না, বিদেশিরা ইনভেস্টমেন্ট করবে কেন? সুতরাং এই জিনিসগুলোকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলেই দেশের অর্থনীতি ইনশাল্লাহ এগিয়ে যাবে। আমার সবচেয়ে বড় স্টিগমা তো ডক্টর মুস্তাফিজ, সবচেয়ে বড় স্টিগমা যেটা দেশকে ঘিরে, সেটা তো দেখি যে মানে এলিমিনেশন অফ কারাপশন আর পুটিং ক্যাপ অন দ্য কারাপশন। এইটার মধ্যে এটা ছাড়া তো অবশ্যই আমাদের যে ধরনের আমাদের শক্তিমত্তা এই অর্থনীতির আছে, আমাদের জনগণের যেরকম একটা সৃষ্টিশীল একটা উদ্ভাবনী একটা শক্তি আছে, যেটার উপর দিয়ে আমরা সেই 71 সাল থেকে আমরা সেখানে দেখেছি। আমার মনে হয় যে এটা কিন্তু শেষের বিচারে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার আমি মনে করি ব্যক্তিগতভাবে। এবং এটা যদি আমরা যদি একেবারে সর্বোচ্চ স্তর থেকে আমরা যদি এরকম একটা যদি আমরা ইঙ্গিত দিতে পারি, আমার মনে হয় যে সেটা ডাউন স্ট্রিমেও এটাকে আমরা ট্রান্সলেটেড হবে। এবং এটা করা যায় না। আমরা তো সব রাজনৈতিক দলের ঐক্য চাই, তাই না? সততার জন্য সব রাজনৈতিক দলগুলো এক সুরে বলতে পারে না, সেটা নিয়ে একটা সনদ হতে পারে। আমরা সততা চাই, সেই সনদ, ওইটা 1 নম্বর সনদ আমি মনে করি। সবাই মিলে একটা সনদ এখন বাস্তবায়ন করতে হবে, সেটা হলো যে তাহলে দেখবেন যে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর মুস্তাফিজুর রহমান, কষ্ট করে স্টুডিওতে আসার জন্য। জনাব এস এম ফজলুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটা আমরা বলেছি, কিন্তু ভবিষ্যতের একটা রূপরেখা। বাজেট ঘোষণার চেয়ে বড় প্রশ্ন সবাই বলছেন যে বাস্তবায়ন কতটা হবে, সদিচ্ছা কতটা আছে, মানুষ কতটা স্বস্তি পাবে, সেই বিষয়গুলোই প্রধান। ধন্যবাদ আপনাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য এবং শুনবার জন্য। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। ভালো থাকুন সবাই।